নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন। তার কারণ আমার এই চ্যানেল শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের জন্য নিবেদিত চ্যানেল। ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি কে হতে চলেছে এ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমাদের তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে কাহিনীর মধ্যে একটা টুইস্ট চলে এসেছে। ইস্টবেঙ্গল কি ষষ্ঠ বিদেশি অন্য কাউকে নিতে চলেছে, না তারা সপ্তম বিদেশি নেবে? আসছি বন্ধু সে প্রসঙ্গে। তার আগে বলবো যে গতকাল ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলন হয়নি, আজকে অনুশীলন হবে এবং সেই অনুশীলনে সিনিয়র দলের অনুশীলনে প্রথমবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে অনুশীলন করতে দেখা যাবে দিমিত্রিয়াসকে, যেটা নিঃসন্দেহে লাল হলুদ সমর্থকদেরকে রীতিমতো উত্তেজনায় টকবক করে ফোটাবে। এ তো গেল একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে আনোয়ার আলীর বিষয়টা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। খুব সোজা কথায় বলতে গেলে আনোয়ার আলী ফেডারেশনের যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে সেখানে তিনি আবেদন করেছেন যে মোহনবাগানের সঙ্গে তার চুক্তি অবৈধ, তিনি আর মোহনবাগান ক্লাবে খেলতে আগ্রহী নন, তাকে ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে দেওয়া হোক। এই হচ্ছে আনোয়ারের বয়ান। পাল্টা মোহনবাগানের কি বক্তব্য আছে এক্ষেত্রে সেটাও ফেডারেশন জানতে চেয়েছে এবং সময়সীমাও দিয়ে দিয়েছে। আগামী 29 জুলাইয়ের মধ্যে মোহনবাগানকে তাদের বক্তব্য জানাতে হবে। শুধু বক্তব্য জানালে হবে না, সপক্ষে প্রমাণ কাগজপত্রও কিন্তু দেখাতে হবে। এরপর যেটা হওয়ার সম্ভাবনা যে দুপক্ষকে অর্থাৎ আনোয়ার আলী এবং মোহনবাগানের প্রতিনিধিকে সামনাসামনি ডাকা হতে পারে, তারপরেই ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফেডারেশন কি সিদ্ধান্ত নেবে কি নেবে না তার থেকেও বড় কথা, আনোয়ার কিন্তু ফিফার নিয়মটাকেই গুরুত্ব দিয়ে তার আবেদনটা জানিয়েছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়। আশা করা যায় এ মাসের একেবারে শেষ লগ্নে আনোয়ারের বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। এবার বন্ধু চলে আসবো ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি কে হতে চলেছে, না ইস্টবেঙ্গল ক্লাব প্রথমবার সপ্তম বিদেশি নেবে। ইতিমধ্যেই কোচ কার্লোস কুয়ার্তার, যিনি পুরো দল গঠনে বলতে গেলে মুখ্য ভূমিকা নিয়েছেন, তার পরামর্শ অনুযায়ী একের পর এক ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব দলে নিয়েছে। তিনি একজন স্প্যানিশ ফুটবলারের ব্যাপারে ভীষণভাবে আগ্রহী। প্রসঙ্গত বলি যে ইস্টবেঙ্গল ক্লাবে এখনো পর্যন্ত যে 5 জন ফুটবলারের নাম সরকারিভাবে ঘোষণা হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন সেন্ট্রাল ডিফেন্ডার বা রক্ষণ ভাগের ফুটবলার, বিদেশি কোটার ফুটবলার এখন অব্দি বাকি আছে। যদিও তাকে রক্ষণ ভাগের ফুটবলারই নিতে হবে এমন কোনো মানে নেই, তবে আমরা জানি যে ষষ্ঠ বিদেশি হিসাবে ইস্টবেঙ্গল ক্লাব গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলা জার্ডান এলসি, যিনি চোটের জন্য গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছিলেন, তাকে ইস্টবেঙ্গল চুক্তিবদ্ধ করেছে। যদিও এর কোনো সরকারি ঘোষণা এখনো আসেনি, তবে খুব দ্রুত চলে আসবে। এরই মধ্যে হঠাৎ করে শোনা যাচ্ছে যে ষষ্ঠ বিদেশি জার্ডান এলসি নন, স্প্যানিশ ফুটবলার, মূলত তিনি মাঝমাঠের ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে স্পেনের বিভিন্ন বড় বড় দলে, বিশেষ করে বার্সেলোনার যুব দলে বড় ফুটবলার মেসি, ইনিয়েস্তার মতো সতীর্থ তার ছিল কোনো এক সময়। যদিও বর্তমানে এই ফুটবলারটা কিন্তু ক্লাবহীন রয়েছে, বয়স বেশি নয়, 29 বছর বয়স। কেন তিনি ক্লাবহীন তা জানা নেই। তবে ঘটনা হচ্ছে বন্ধু, এই খবরটার সত্যতা নিয়ে কিন্তু রীতিমতো সন্দেহ প্রকাশ করা যায়। আদৌ কোন স্প্যানিশ ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন কিনা সেটা কিন্তু একেবারেই সুনিশ্চিত নয়। তার কারণ আমি আপনাদের বলছি, যেটুকু খবরাখবর সংগ্রহ করা গেছে তার ভিত্তিতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি অতি অবশ্যই হতে চলেছে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জার্ডান এলসি। তিনি মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিলেন, তার মেডিকেল রিপোর্ট ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করেছে। তার সঙ্গে মোটের ওপর চুক্তিও হয়ে গিয়েছে। সেই চুক্তি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, যে কোনো দিন প্রকাশ্যে চলে আসবে, অন্তত ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ক্লাব মাঠে নামার আগেই। ঘটনাচক্রে ইস্টবেঙ্গল ক্লাবের 2 জন বিদেশি ফুটবলার হিজাজি মাহের এবং জার্ডান এলসি কিন্তু এখনো পর্যন্ত অনুশীলনে যোগ দেয়নি। এর মধ্যে হিজাজি মাহেরের সাথে চুক্তির বিষয়টি ঘোষণা হলেও জার্ডানের বিষয়টা কিন্তু এখনো ঝুলে আছে, এবং ঝুলে আছে বলেই কিন্তু নানা রকম গুজব রটছে। গুজবের কোনো কারণ নেই। তিনি সুনিশ্চিতভাবে, যদি না বড় সড় কোনো অঘটন ঘটে, তাহলে সুনিশ্চিতভাবেই ইস্টবেঙ্গল তাদের ষষ্ঠ বিদেশি হিসাবে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জার্ডান এলসির নামই আগামী কিছুদিনের মধ্যেই ঘোষণা করে ফেলবে। এবার প্রশ্ন হচ্ছে যে এটাও সত্যি যে কুয়াদ্দাতের মাধ্যমে এবং কুয়াদ্দাতের পরামর্শ অনুযায়ী
এই ডিফেন্সিভ স্প্যানিশ মিডফিল্ডারটার সাথে ইস্টবেঙ্গল ক্লাব একেবারে প্রাথমিক জায়গায় যোগাযোগ করেছে। কেন যোগাযোগ করলো? যোগাযোগ করার পেছনে কি কারণ? তাহলে কি এটাই সত্যি যে বেশ কিছুদিন ধরে আমরা যে কথাটা বলে আসছি যে যেহেতু এবারে প্রতিযোগিতা বেশি, অনেক বেশি সংখ্যক ম্যাচ খেলতে হবে এবং বিশেষ করে বিদেশি দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে এবং বিদেশি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাকে যদি বজায় রাখতে হয় তাহলে শক্তিশালী দল গঠন করতে হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট সপ্তম বিদেশি 7 জন বিদেশিকে নেওয়ার একটা ভাবনা চিন্তা করেছে। তারা নেবেই এটা একেবারে সুনিশ্চিত করে বলা যায় না, তার কারণ বিদেশি ফুটবলারকে নিতে গেলে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় তার চাইতে সেই মুদ্রা দিয়ে ভারতীয় মানের কিন্তু বেশ কিছু ভালো ফুটবলারকে নেওয়া যায়। এবং ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব ইস্টবেঙ্গল কিন্তু এই ভারতীয় ফুটবলার নেওয়ার বিষয়টাকেই বেশি করে অগ্রাধিকার দিয়েছে এবং অগ্রাধিকার দিয়েছে বলেই ইতিমধ্যে জিকসানের মতো ফুটবলার বা আনোয়ার আলীর মতো ফুটবলারের নাম আমরা শুনতে পেরেছি। এর মধ্যে জিকসন তো ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার হয়েই গেছেন, অনুশীলনে নেমে পড়েছেন। আনোয়ারকে নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে এবং সেটা তো বললামই যে খুব শীঘ্রই এই জটিলতার নিষ্পত্তি হবে এবং গতিপ্রবাহ যেদিকে যাচ্ছে তাতে মনে হয় শেষ পর্যন্ত ফিফার যে নিয়মটাকে অবলম্বন করে আনোয়ার ইস্টবেঙ্গলে খেলতে আগ্রহী হয়েছেন বা তিনি চাইছেন তার আবেদনই হয়তো শেষ পর্যন্ত গৃহীত হবে। সেক্ষেত্রে সপ্তম বিদেশি ইস্টবেঙ্গল ক্লাব নেবে কি নেবে না এ কথাটাও কিন্তু সুনিশ্চিত করে বলা যায় না। একমাত্র যদি ইস্টবেঙ্গল ক্লাব প্রথমবার 6 পরিবর্তে 7 জন বিদেশি অর্থাৎ একজন নতুন বিদেশিকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে তবেই এই স্প্যানিশ ফুটবলারটার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা তৈরি হবে, নচেত স্প্যানিশ ফুটবলারটির ইস্টবেঙ্গলে আসার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ।